This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই। ভাই কি পাঠালেন? ছেলে মেয়েদের কাছে সর্ষের তেল পাঠাইলাম। সরষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ, জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম আর ওদেরকে পাঠালাম 3টা শিশি। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা। টেলিভিশনের পর্দায় নান্দনিক আর চোখ ধাঁধানো এই বিজ্ঞাপনী চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল অন্য এক বাস্তবতা। আলাদিনের চেরাগও বোধহয় নজরুল ইসলামের এই অবিশ্বাস্য উত্থানের কাছে হার মানবে। একটা সময় যার পরিবার মাছ ধরে এবং মাছ বিক্রি করে কোনো মতে জীবিকা নির্বাহ করত, সেই নজরুল ইসলাম নামেন জমির দালালি ও কেনা বেচায়। বিভিন্ন সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় রাতারাতি বনে যান হাজার কোটি টাকার মালিক। সাধারণ মানুষের প্লট কেনার স্বপ্নকে পুঁজি করে কিভাবে শূন্য থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুললেন এই নজরুল? অভিযোগ রয়েছে দরিদ্র মানুষের জমি জোরপূর্বক দখল, জাল দলিল তৈরি আর সাধারণ মানুষকে জিম্মি করে ভূমিদস্যুতার মাধ্যমে গড়ে উঠেছে তার এই টাকার পাহাড়। এমনকি তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলাও। ক্ষমতার পালাবদল হলেও যার দাপট কমেনি এতটুকুও। এবার তার বিরুদ্ধে উঠেছে এক মডেলকে ডেকে নিয়ে হাত পা বেঁধে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ। কিন্তু এত কিছুর পরও কিভাবে 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে বুক ফুলিয়ে ঘুরছেন এই বিতর্কিত ব্যবসায়ী? সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হল, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগকেও টাকা দিয়ে কেনার দুঃসাহস দেখিয়েছিলেন এই নজরুল। দেশের খোদ তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর সংবাদ তখন সংবাদ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। অভিযোগ রয়েছে আশিয়ান সিটির একটি বড় আবাসন প্রকল্পের অবৈধতা নিয়ে চলা মামলায় নিজের পক্ষের রায় বাগিয়ে নিতে পর্দার আড়ালে চলে এই বিশাল অঙ্কের টাকার লেনদেন। দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রধানকে পর্যন্ত যেখানে টাকার জোরে বশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেখানে সাধারণ মানুষ তার কাছে কতটা অসহায় তা সহজেই অনুমেয়। এবার জানা যাক ভুক্তভোগী সেই নারীর পরিচয়। ইসরাত জাহান, যিনি বিনোদন অঙ্গনে স্নিগ্ধা চৌধুরী নামে পরিচিত, একজন উঠতি মডেল ও অভিনেত্রী। বেশ কিছু বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে নিজের কেরিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত ছিলেন এই তরুণী। কিন্তু কে জানত কেরিয়ারের একটি বড় সুযোগই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। ঘটনাটি গত 24শে জুলাই 2026 তারিখের। খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে 16 লাখ টাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির লোভ দেখিয়ে ডেকে নেওয়া হয় স্নিগ্ধা চৌধুরীকে। কিন্তু সেখানে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট। স্নিগ্ধার দাবি, নজরুল ইসলাম তাকে অন্য এক নারী জেবা তাকিয়া ভেবে ভুল করেন, আর সেই ভুলের মাসুল দিতে হয় স্নিগ্ধাকে। অভিযোগ অনুযায়ী খোদ নজরুল ইসলামের নির্দেশে স্নিগ্ধার হাত পা বেঁধে ফেলা হয়। এরপর চলে অমানসিক শারীরিক নির্যাতন। এখানেই শেষ নয়, তলোয়ার দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা চলে এই নারকীয় তাণ্ডব। শুনুন স্নিগ্ধা চৌধুরীর কণ্ঠে। ওই সোফায় যে আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। আমি বললাম, আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলি করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস, আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামায় দিব, 2 হাত নামায় দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি।
এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম তিনটা চারটা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। এই যে দেখেন, আমি হাফ হাতা পরে আসতে পারি নাই, আর এখানে জখম হয়ে গেছে। শুধু মেরেই ক্ষান্ত হয়নি নজরুল, তার মুখে গরম কফি ঢেলে দিয়েছে, বাধ্য করেছে মদ খেতে। এক পর্যায়ে একতলা থেকে লাফ দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে যান তিনি। বলে কি, ও পানি খাইতে চাইছে, ওরে কফি আয়না খাওয়া। কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি। আমার তো এগুলো সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু, আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটাকে, আমি ওই মেয়েটা না। আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি, কফিটা খান। কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন, আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সাবা এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল, তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে, আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বলল, পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন, সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনরে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো, ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে। আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। এই ঘটনার পর গত 26শে জুলাই রবিবার দিবাগত রাতে খিলক্ষেত থানায় মামলা করেন স্নিগ্ধা। কিন্তু ক্ষমতার জোর কাকে বলে? মামলার পরদিনই অর্থাৎ 27শে জুলাই আদালতে আত্মসমর্পণ করেই মাত্র 50,000 টাকা মুচলেকায় জামিন পেয়ে যান নজরুল ইসলাম ভূঁইয়া।
মেডিকেল রিপোর্ট আসার আগে এই জামিনে হতবাক সাধারণ মানুষ। 28 জুলাই বিকেলে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন স্নিগ্ধা চৌধুরী। এখানেই থেমে থাকেনি অভিযুক্ত আসিয়ান গ্রুপের নজরুল ইসলাম। তিনি পরবর্তীতে স্নিগ্ধা চৌধুরীকে টেলিফোনে হুমকিও দেন। বাংলাদেশটা তোর কাছে বিক্রি করি নাই পকিনের জি। তোর মায়ের জিনা করাবে আর তুই এই জিনাটা খাবে। তোর মায়ের আমি ভাত খাওয়াবো, দরকার লাগে একটা ঠ্যাং একটা পাও কাইডাই না ভাত বাড়ির বয় খাওয়াবো। তুই মনে করিস তো তোরা ছেড়ে দিস আমি? তুই কত জিনা করে না টাকা কামাই করে তোরা খাস? হ্যাঁ, তোরা ধ্বংস হয়ে বাংলাদেশ মানে তোরা কি কম আর মানে তোরা এক গাড়ির তলা পরে মরে অ্যাক্সিডেন্ট করে মরবে। আর যদি মনে করো আমার লাগা লাগ বনানিতে উষ্টা খাদামে এক কেরে বাংলাদেশ পার করে দেবো। আমার চেনস আমি কত ডেঞ্জারাস। খান কিমা গেছি, তুই আরেকজনের কাছে বিয়া দিয়ে আরেকজনের কাছে তলা থাকাবি তোর মায়ারে। 100-200 পোলা তার মায়ের জিনা করে সুত মানে জি ওগুলো শুরু করছে। তুই দেখ কি করি আমি সামনে। এই অবস্থায় এখন নিজের জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মডেল অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। যদিও আসিয়ান গ্রুপ সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। আসিয়ান গ্রুপের দাবি, বিজ্ঞাপনের চুক্তির বাহানা ধরে অফিসে প্রবেশ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ব্ল্যাকমেইলিং ফাঁদ পেতেছিল একটি চক্র। তবে শিল্পপতি নজরুল ইসলাম তাদের অসৎ প্রলোভনের হুমকিতে নতি স্বীকার না করায় এখন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী মিডিয়া ব্রিফিং ও মিডিয়া ট্রলের মিথ্যা ও অলৌকিক নির্যাতনের গল্প ছড়াচ্ছে। মাছ বিক্রেতা থেকে ভূমিদস্যু, প্রধান বিচারপতিকে ঘুষের মামলা থেকে মডেলের ওপর নির্যাতন সহ নজরুল ইসলামের অপরাধের খতিয়ান দীর্ঘ। প্রশ্ন একটাই, আইনের হাত কি তবে এই প্রভাবশালী কোটিপতির কাছে সবসময় ছোট থাকবে? ভুক্তভোগী স্নিগ্ধা চৌধুরীকে আদৌ বিচার পাবেন, নাকি টাকার জোরে এবারও পার পেয়ে যাবেন নজরুল? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন বিশ্লেষণমূলক অন্তরালের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার